গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ২০-২৫ জনের বিরুদ্ধে পরিবারের মামলা। থানায় চলছে ৪-৫ জনের জিজ্ঞাসাবাদ। ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে মোটিভ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক জানালেন ডক্টর আলী রিয়াজ। 18টি পূর্ণাঙ্গ ও 12টি আংশিক কার্যকর। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গ রূপে 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এক বছরের প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের। নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত। মন্তব্য বিএনপি নেতা হাফিজের। মুক্তিযুদ্ধে জনগণের আত্মদান ভুলিয়ে দিতে চায় দলটি। চট্টগ্রামে দোকান বরাদ্দকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত 2, মূল ফটকে তোলা। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল দখলে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। যে কোনো সময় স্থল অভিযান চালাতে আইডিএফকে নির্দেশ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনীন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই। সকালে বাসন থানায় মামলা করেন তিনি। এখনও কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, তবে থানায় এনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরের ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 থেকে 5 জনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। আর ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। বৃহস্পতিবার রাত 8টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি। বিষয়টি টের পেয়ে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। আমার ভাই এভাবে মারলো, তুলু কোন ছিল জানি না কি পরিকল্পনা করে হাত কেটে বলতো বেঁচে থাকতো, জানা কেটে বলতো একটা বেঁচে থাকতো। অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে হয় এই মানববন্ধন। অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাজীপুর ঈদগাহ মাঠে বাদ জুমা তুহিনের প্রথম জানাজা শেষে বিকেলে ফুলবাড়িয়ায় ভাটিপাড়ায় নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হওয়ার কথা। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে 3টি ব্যাগে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখে স্থানীয়দের ডাক দেয়। সেগুলো খুলে ভেতরে খণ্ডাংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে 3টি ব্যাগে মরদেহের টুকরোগুলো উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, 2-3 দিন আগে হত্যার পর মরদেহটি টুকরো করে ফেলে যাওয়া হয়েছে।
এখানে রক্ত বিয়ে মোড়ানো একটা ব্যাগের ভিতরে, পরে সংবাদ দিল জনগণ, এসে দেখি উৎসুক জনতা। তারপরে আমি এটা এখানে দেখলাম যে ব্যাগ অবস্থায়। গাজীপুর সদর থানার সামনে গতকাল প্রকাশ্যে আনোয়ার নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, যে ঘটনাটির কথা বলছিলাম, এই ঘটনায় আসলে কোনো মামলা কি এখন পর্যন্ত হয়েছে, আর কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই মামলায়? তাজদিন, আসলে যে আনোয়ার নামে যে ব্যক্তিটিকে আসলে গাজীপুর মেট্রো সদর থানার সামনে পুলিশের সামনে আসলে তাকে মারা হয়েছিল। এরপর তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা বানি পঙ্গু হাসপাতাল তাকে রেফার করা হয়। এরপর গতকাল তার মা, আহতের যে মা, নোয়ারের মা, একটি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আসলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসলে কি কারণে তাকে মারা হয়েছে এই বিষয়টি এখন আমরা নিশ্চিত হয়নি, তবে একাধিক দোকানি, স্থানীয় দোকানি এবং পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছিল যে সে মূলত পুলিশের বিভিন্নভাবে তথ্যপত্র সংগ্রহ করে দিত এবং একে কেন্দ্র করে মূলত একটি পক্ষ তাকে মারধর করেছে, এমন একটি তথ্য পেয়েছি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে, তদন্তের পর আসলে বিস্তারিত জানা যাবে আসলে কি কারণে মূলত তাকে মারা হয়েছে। মৌলভীবাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান হত্যার ঘটনায় এখনো কেউ আটক হয়নি। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কেও নিশ্চিত নয় পুলিশ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত 7:30টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিং এ ফয়জুর রহমান একাই ছিলেন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ফয়জুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। সিলেটে ছিনতাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে যুবক হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর কিন ব্রিজ এলাকায় হয় এই হত্যাকাণ্ড। নিহতের নাম ডালিম আহমেদ। পুলিশ জানায়, গত রাতে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়ায় ছিনতাইকারী চক্র। এ সময় ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চক্রের বাকিরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় ডালিমকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় সকালে রজব নামে একজনকে আটক করেছে পুলিশ। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে একথা জানান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা দরকার। একই সাথে বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে কমিশন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। আলী রিয়াজ বলেন, আশা করা যায় এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তিনি জানান, এখন পর্যন্ত 18টি সুপারিশ পূর্ণাঙ্গ ও 12টি আংশিক বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বাকি 92টি সুপারিশ কার্যকরের কাজ চলছে। সুপারিশ পূর্ণাঙ্গরূপে 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। এক বছরে কতটা সফল ও ব্যর্থ গণঅভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব সন্ত্রাস প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের এক্ষেত্রে ভিন্ন মত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, ধ্বংসপ্রাপ্ত এবং ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে সরকার। গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি সাফল্য এসেছে অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের এক বছরে কতটা পূরণ হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের
শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটা ব্যর্থ হয়েছে। বিভাজন বেড়েছে সমাজে। প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপরে নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে যে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলো তো আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেছেন তারা। অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চলতো সেগুলি চলছে। বৃহৎ ব্যবসায়ী তারা আবার নিজেরা নানা রকম ভাবে ঘুষ টুস দিয়ে আবার নিজেরা টিকে থাকার চেষ্টা করছে। ঋণ খেলাপির পরিমাণটা বেড়েছে এর মধ্যে। মানুষের বেকারত্ব, খেতে পাওয়া না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলি সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। মজুরির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ 12 ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাবে সৈয়দা রিজওয়ানা তুলে ধরেছেন সরকারের কার্যকর নানা পদক্ষেপ। জানান, এই সময়ে মূল্যস্ফীতি 14 থেকে কমে 8.48% নেমেছে। প্রবাসী আয় হয়েছে রেকর্ড $30.33। রপ্তানি বেড়েছে 9 ভাগ। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। সৈয়দা রিজওয়ানা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে সফলতা ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোনো কমতি নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। তাদের কারণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলা এসে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে, পাশাপাশি সরকারি ভাতাও পাচ্ছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সাথে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপনের কথাও জানান আদিলুর রহমান খান। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত। এই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। তার অভিযোগ, নানাভাবে জামায়াত মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। পিআর নয়,
বিদ্যমান ব্যবস্থায় জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। 1 বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই বিএনপি নেতা। হাফিজ উদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করতে কূটচালের পরিকল্পনা করছে, তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়, সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। একথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলেও জুলাই শহীদ ও আহতদের পরিবারগুলোকে এখনও পুনর্বাসন করা হয়নি। জীবন মৃত্যুর মাঝে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলে দাবি করেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন ছাত্র যুবকদের তুলনায় শ্রমজীবী মানুষ। কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি। শ্রমিকদের মজুরি এখনো কোনো মানবিক মজুরি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এই সরকার যদি ফেল করে তার কিছু দায়িত্বভার আমাদের উপরে পড়বে। সেজন্য সরকার 33 নম্বর না পেলেও কয়েক নম্বর গ্রেস দিয়ে সরকারকে আমরা পাশ করিয়ে দিচ্ছি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা। ভর্তি থাকা গুরুতর রোগীদেরও পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। গুনতে হচ্ছে 2-3 গুণ অর্থ। চিঠি চালাচালি আর সরকারি নিয়মের বেড়া জালে আটকে আছে যন্ত্রের মেরামত। গত বছর ক্যান্সার ধরা পড়ে লক্ষ্মী রানী দাসের। এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। সিটি স্ক্যান করাতে গিয়ে শোনেন মেশিন বন্ধ। অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিতে হয় সেই সেবা। অপারেশন হয়েছে, এখনো বমি করতেছে, ব্যথা হচ্ছে, আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তাও অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে যে আমরা ওইখানে হচ্ছে যে সিটি স্ক্যান করছে, ওইখান থেকে সব বাদবাকি সব রিপোর্ট করছে ওইখানে। যেহেতু এখানে নাই, আমাদের অনেক ভোগান্তি। রাস্তাঘাটে একটা অপারেশনের রোগী নিয়ে যাওয়া, অনেক সময় অনেক কিছু হয়ে যাইতো। শাহানা বেগমেরও ক্যান্সার, ভর্তি 5 দিন ধরে। মানুষের দেয়া 20,000 টাকা নিয়ে সিলেট থেকে এসেছেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করাতে গিয়েই সেই টাকা প্রায় শেষ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এই 2 রোগীর মতো অবস্থা অনেক রোগীর। 20,000 টাকা আনছিলাম, অনেক টাকা টোকা নাই, আর আমাদের চিকিৎসা করবো, সিট ভাড়া দিব, হেঁটো নাই। এখানে সার্ভিসটুকু থাকলে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করাতে পারতাম এবং চিকিৎসা ব্যয়বহুল, ব্যয়টা আমাদের জন্য কম হতো। এখানে বলে যন্ত্র নষ্ট আছে বা বাইরে করতে হবে, মা ডাক্তারে বললো আর কি। এসে আমরা আর কি বাইরে গেলাম। বাইরের থেকে এই রিপোর্টগুলো নিয়ে আসেন, পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, এগুলো বলতেছে। এগুলো করতে করতে আমরা ওই রোগীর চিকিৎসাগুলোকে আর করতে পারি না। মেশিনটা বন্ধ, সিটি স্ক্যান করেছি বাইরের জন্য খরচ হয়েছে আমাদের 14,000 টাকা। 2018 সালে 7 কোটি টাকায় কেনা হয় সিটি স্ক্যানের অত্যাধুনিক এই মেশিন। 4,000 টাকায় করা যেত পরীক্ষা। এখন তা বিকল হয়ে পড়ে আছে। সরকারি যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামতের জন্য সরকারি একটি প্রতিষ্ঠান আছে, নাম নিমিউ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে এই প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র 1 মিনিটের পায়ে হাঁটার পথ। এত কাছে হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে 1 বছরের বেশি সময় ধরে। এর মধ্যে চিঠি চালাচালি হয়েছে 8 থেকে 10 বার। তার মানে কি কর্তৃপক্ষের অবহেলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? সিটি স্ক্যানের মেশিন থেকে মাসে রাজস্ব আদায় হতো 16 থেকে 20 লাখ টাকা।
অথচ এর চেয়েও কম টাকায় এটি মেরামত করা সম্ভব। এছাড়া চীনের দেয়া উপহারের MRI মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে 5 বছর ধরে। আমাদের 3টা বড় মেশিন কিনা হবে, একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর, একটা সিটি স্ক্যান, একটা MRI, 3টা মেশিন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কাজ শুরু করছে। পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতাল যেমন বক্ষব্যাধি হাসপাতাল আছে, গ্যাস্ট্রিক লিভার হাসপাতাল আছে, এছাড়া নিউরো সায়েন্স হাসপাতাল সব জায়গায় চালু আছে, ওখানে পাঠিয়ে দিই। তারপর কিছু রোগী বাইরেতেও করেন। ক্যান্সার চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ অংশ MRI ও সিটি স্ক্যান। ক্যান্সার শনাক্ত ও কোষের বিস্তার দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দোকান নিয়ে জটিলতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন 2 জন। সকালে ক্যাম্পাসের স্টেশন এলাকায় এই ঘটনা হয়। শিক্ষার্থীদের দাবি, রেলের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিল আওয়ামী লীগের লোকজন। সরকার পতনের পর তাতে বাধা দেয় শিক্ষার্থীরা। এ নিয়ে সকালে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এর জেরে চালানো হয় হামলা। ঘটনায় বিচার ও স্থানীয়দের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ এলাকায় আনা হয়েছে নিহত সাংবাদিক তুহিনের মরদেহ। সেখানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি যাচ্ছে সেখানে। দর্শক, কিছুটা সময় চেয়ে নিচ্ছি, আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। আবারও স্বাগত, দেখছেন দুপুরের বাংলাদেশ। নওগাঁর 2 সীমান্তে আবারও শিশু সহ 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোরে ধামিরহাট ও সাপাহাড় সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানায়, ধামিরহাটের 7 আনা এলাকা থেকে 14 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 নারী ও 3 শিশু রয়েছে। অন্যদিকে সাপাহাড় বামুনপাড়া সীমান্তে 2 শিশু ও 2 নারীকে পুশিন করা হয়। পরে 18 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আগামী 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর বৃষ্টিপাত শুরু হলেও রাতে এই বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবার পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সেই সাথে খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ভোলার চরফ্যাশনে জলাবদ্ধতার কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিশু শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে। হাঁটু সমান পানি পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে তাদের। ভেজা কাপড়ে ক্লাস করায় জ্বর ঠান্ডায় অসুস্থ হচ্ছে কেউ কেউ। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্ভোগ, চারিদিকে জল থই থই, সাপ জোকের ভয় নেই স্কুলের পথে কোমলমতিরা। ভোলার চরফ্যাশন উপজেলার মূল সড়কের পাশে ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু বৃষ্টিতেই হাঁটু পানি বিদ্যালয়ের প্রবেশ পথে, বিকল্প সড়কও নেই। চরম বিপাকে শিশু শিক্ষার্থীরা, প্রতিদিনই ক্লাস করতে হয় ভিজে কাপড়ে। এতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, পানিতে পা পিছলে ঘটছে দুর্ঘটনাও। চারপাশে অনেক পানির ভিতরে আসতে হয়, জামা কাপড় ভিজে যায়, ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে হয়। আমি একদিন স্কুলে আসার সময় পড়ে গেছি, আমার বই খাতা ভিজে গেছে, আমার পাও ব্যথা পেয়েছি। আরো সমান পানি এলাকা আমার 3 দিন 7 দিন জ্বর ছিল, 3 দিন আমি আইতে পারিনি। শিক্ষকরা জানান স্কুলের একপাশে মূল সড়ক এবং 3 দিকে বাড়ি থাকায় পানি নিষ্কাশনের পথ নেই। গেল কয়েক বছর ধরেই এমন দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তা আমি প্রথমে মৌখিকভাবে আমাদের ক্লাস্টার অফিসারকে বলছি, বলার পর বলছে আসবো, কিন্তু আসার হয়তো সুযোগ হয় না। আমি আবার লিখিত আবেদন করছি, শিক্ষা অফিসারের বরাবরে লিখিত আবেদন করে রেখে আসছি এবং ওনাদেরকে সবাইকে জানাইছি। তো এখনও এটার সমস্যার সমাধানের এরকম কোনো সুবিধা পাইনি। আমাদের স্কুলে 300-এর উপরে স্টুডেন্ট, কিন্তু জলাবদ্ধতার কারণে স্কুলে ঠিকমতো স্টুডেন্ট উপস্থিত হতে পারে না। এ পরিস্থিতিতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এতে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। যদি স্লিপ করে পড়ে যায় বা পানিতে যদি ডুবে যায়, যদি হয়তো তার মৃত্যু হয়ে যায়, তাই রিস্ক কে নেবে? স্কুলের কর্তৃপক্ষ তো নেবে না। মানে মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়, আমাদের বাচ্চারা যে স্কুলে এখানে আসবে, আসার কোনো পরিস্থিতি থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দ্রুতই পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানেরও আশ্বাস দেন তিনি। পার্শ্ববর্তী যে খাল আছে স্কুলের সঙ্গে, সেই খালের একটা সংযোগ লাইন স্থাপন করা গেলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। আমরা সেটা খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই একটা সংযোগ স্থাপন করব সেখানে, যেটা সাময়িক সমস্যা দূর করবে এবং পার্মানেন্টলি এটা সমাধান করার জন্য আমরা সেখানে ড্রেন অথবা অন্য একটা ব্যবস্থা করব। বিদ্যালয়ে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত 317 জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষকের সংখ্যা 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। বাড়ি ভাড়া ইস্যুতে বিতর্কের মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলী। তার বিরুদ্ধে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং বাড়ি ভাড়া বৃদ্ধির অভিযোগ ওঠে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী। সমালোচনার মুখে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পদত্যাগের কথা জানান রুশনারা। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠে লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়া শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ব্রিটিশ এমপি রুশনার আলী। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে রেন্টাল রাইটস বিলের পক্ষে ভোট দেন রুশনারা, যেখানে বলা হয় ভাড়াটিয়া উচ্ছেদের 6 মাসের মধ্যে ওই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না। এবার স্বয়ং এই এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের। সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রুশনারা আলীর বিরুদ্ধে ব্রিটেনের ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এতে বলা হয় ইস্ট লন্ডনের বো এলাকায় অবস্থিত রুশনারা আলীর ওই বাড়িতে মাসিক ৩,৩০০ পাউন্ড ভাড়ায় 4 জন ভাড়াটিয়া থাকতেন। তাদের নির্ধারিত মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর গেল নভেম্বরে 4 মাসের নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি ভাড়ার জন্য 4,000 পাউন্ড মাসিক ভাড়ায় আবারও তালিকাভুক্ত করা হয়। এ নিয়ে দলের ভেতরে বাইরে তোপের মুখে পড়েন রুশনারা আলী। গৃহহীন বিষয়ক মন্ত্রী হওয়ার পরও কিভাবে এই ধরনের পদক্ষেপ নিলেন রুশনারা, তাই নিয়ে চলছে বিতর্ক। রেন্টার্স রিফর্ম কোয়ালিশন ও ভাড়াটিয়া অধিকার সংগঠন এখন রুশনারা আলীর পদত্যাগও দাবি করে। অবশেষে চাপের মুখে গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রুশনারা। চিঠিতে নিজের পদত্যাগের বিষয়টি জানান রুশনারা আলী। বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট।
2010 সাল থেকে লাগাতার 5 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। গেল বছর লেবার পার্টির হয়ে নিরঙ্কুশ বিজয়ের পর ব্রিটেনের গ্রেহাউন্ড কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেটি কন্যা রুশনারা আলী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে এবার উত্তরাঞ্চলীয় গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। যে কোনো মুহূর্তে চালানো হতে পারে বড় পরিসরে অভিযান। তারই প্রেক্ষিতে আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে স্থল অভিযানের উদ্দেশ্যে বহর নিয়ে গাজার আশেপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক। উদ্দেশ্য উত্তরাঞ্চলীয় গাজা সিটির দখল নেয়া। বৃহস্পতিবার গাজা সিটি দখলের পরিকল্পনার এই অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যা পরবর্তীতে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। হামাসের নিরস্ত্রীকরণ, সকল জিম্মির মুক্তি, পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ যুদ্ধবন্ধে 5টি দাবির কথা জানায় তেল আবিব। বৃহস্পতিবারই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজার দখল নেওয়ার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের নিরাপত্তা নিশ্চিতে হামাসকে গাজা থেকে সরিয়ে দিতে চাই, গাজাবাসীদের মুক্ত করতে চাই। সেখানকার শাসন ব্যবস্থা এমন সরকারের হাতে দিতে ইচ্ছুক যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে নয়। হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে নিজেদের আর গাজাবাসীদের মুক্ত করাই আমাদের উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জানিয়েছে দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে আইডিএফ। একই সাথে আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে। উপত্যকার 25% এলাকা নিয়ে গঠিত গাজা সিটি, যেখানে আনুমানিক 8 লাখ মানুষের বসবাস। তেল আবিবের দাবি, যুদ্ধ চলাকালে এলাকাটিতে সেভাবে প্রবেশ করেনি আইডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানই যেন একত্রিত করছে রাশিয়া, চীন ও ভারতকে। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন মেরুকরণের পথে বিশ্ব? এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক মোকাবেলায় বৈরিতা ভুলে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে এই 3 প্রতিদ্বন্দ্বী। 7 বছরের মধ্যে প্রথমবার চীন যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে চলতি বছরেই ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট। অর্থনৈতিক জোট ব্রিক্সের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তাদের। 90টিরও বেশি দেশের ওপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে সবচেয়ে বেশি 50% শুল্কের খরচ পড়েছে ভারতের ওপর। আকাশচুম্বী শুল্ক আরোপের হুমকির পাশাপাশি নানা নিষেধাজ্ঞার হুমকিও দেয়া হচ্ছে রাশিয়া ও চীনকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শক্তিশালী অর্থনীতির এই 3 দেশকে চাপে ফেলতে ট্রাম্পের এসব কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে? ভারত এখন শুল্কের চাপ সামাল দিতে বৈরিতা ভুলে প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। 2018 সালের পর প্রথমবারের মতো বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার তেল কেনার অভিযোগেই মূলত ভারতের বিরুদ্ধে এত কঠোর ট্রাম্প। নয়াদিল্লির তেল কেনা বন্ধ তো করেইনি, উল্টো রাশিয়ার সাথে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর নয়াদিল্লি সফর করবেন। এ 3 দেশই আবার অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য। এই জোটের আরেক সদস্য ব্রাজিলের উপরও উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাথেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিকভাবে সাময়িক চাপে পড়ার ঝুঁকি থাকলেও এখনো ওয়াশিংটনের কাছে মাথা নত করেনি দেশগুলো। উল্টো তাদের মধ্যে দূরত্ব দূর হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বে নতুন মেরুকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আমার ধারণা, মার্কিন সিদ্ধান্তে ভারতের খুব বেশি ক্ষতি হবে না। এটি তাদের আরও রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ করে তুলবে। যুক্তরাষ্ট্র এখনও ভাবে তারা হুমকি দিয়ে গ্লোবাল সাউথকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেটি সম্ভব নয়। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য বানানো হচ্ছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মূল টার্গেটই হচ্ছে ব্রিক্স। বলা হচ্ছে, প্রতিপক্ষরা সব ঐক্যবদ্ধ হলে ট্রাম্পের শুল্ক যুদ্ধ উল্টো যুক্তরাষ্ট্রকেই বিপাকে ফেলতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।